প্রিয় দেশবাসী, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি দেশের তরে, আপনারা যদি ইসলামের তরে, আপনারা যদি মানবতার তরে নিজের জীবনকে কুরবানি করতে চান, আপনাদের মধ্যে যদি দেশ প্রেম থেকে থাকে, দেশের মানুষের জন্য যদি লড়াই করতে চান, ধর্মের জন্য যদি লড়াই করতে চান, ইসলামের জন্য যদি লড়াই করতে চান, মানবতার জন্য যদি লড়াই করতে চান, আপনি যদি সত্যিকার অর্থে একজন অসাম্প্রদায়িক মানুষ হয়ে থাকেন, তাহলে কালকে সকাল 11টায় গুলিস্তান মুক্ত মঞ্চে নিজ দায়িত্বে, নিজ নিজ দেশপ্রেমের দায়িত্বে, নিজ নিজ ইমানি দায়িত্বে, নিজ নিজ অসাম্প্রদায়িক চেতনার দায়িত্বে রাজপথে আসবেন। আপনাদের জন্য যদি কাউকে গুলি খেতে হয়, যদি কাউকে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সেই মিছিলের সামনের সারিতে আমার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ভাই বোনেরা থাকবে। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে কালকের এই মিছিলে যোগদান করবেন। সবাই আমাদের এই ফেসবুক লাইভটিকে সকলের আইডিতে, গ্রুপে, যে যেখান থেকে দেখছেন দেখবেন, সবখানে ছড়িয়ে দিবেন। আমাদের এই আহ্বান দেশপ্রেমের আহ্বান, আমাদের এই আহ্বান বাংলাদেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করার আহ্বান, আমাদের এই আহ্বান 16 কোটি বাঙালিকে ভারতীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা করার আহ্বান, আমাদের এই আহ্বান বাংলাদেশকে সিকিম হওয়া থেকে রক্ষা করার আহ্বান। সুতরাং আপনারা আমাদের এই ফেসবুক লাইভটিকে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে বাংলাদেশের কোন মানুষের কাছে আমাদের এই আহ্বান যায়নি যে মশিউর ভাই আহ্বান করেছে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আহ্বান করেছে, ভিপি নূর রাজপথে আমাদেরকে ডাক দিয়েছে, আমরা শুনিনি, আমাদের কর্ণকুহার পর্যন্ত সেই লাইভ আসেনি, তাহলে আমি আপনাদেরকে দায়ী করব। সুতরাং এমন ভাবে আমাদের এই লাইভগুলোকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিবেন, ডাউনলোড করে হোক, শেয়ার করে হোক, কপি করে হোক, যেভাবে হোক আমাদের এই মূল মেসেজটাকে, আমাদের মূল যে আইডিয়াটা, আগামীকালকে সকাল 11টায় গুলিস্তান মুক্ত মঞ্চে, আবারও বলছি, গুলিস্তান 0 পয়েন্টের সামনে যে মুক্ত মঞ্চ রয়েছে, সেই মুক্ত মঞ্চে আমাদের খুনি মোদি কালকে বাংলা মাটিতে পা রাখছেন। আবারও বলছি, কসাই মোদি, গুজরাটের কসাই, মানবতার শত্রু, ইসলামের শত্রু, দেশপ্রেমের শত্রু, অসাম্প্রদায়িক মানুষের শত্রু, মানব জাতির শত্রু, একটা সাম্প্রদায়িক দাঙ্গাবাজ, একটা খুনি, একটা মানবতার শত্রু, একটা ইসলামের শত্রু আগামীকালকে এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আসছে, আগমন ঘটছে। 90% মুসলমানের দেশে কালকে তার পা পড়ছে। সুতরাং আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক চেতনার মানুষ হয়ে থাকেন, আপনি যদি নিজেকে একজন মুসলমান দাবি করে থাকেন, তাহলে আগামীকাল সকাল 11টায় যার যতটুকু সামর্থ্য রয়েছে, যার যতটুকু হচ্ছে আপনার আসার তৌফিক রয়েছে, বিশেষ করে যদি আমি বলি নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই আশেপাশের যে জেলাগুলো রয়েছে, প্রত্যেকটা জেলা থেকে আপনার দেখার দরকার নাই আপনি ছাত্র অধিকার পরিষদ করেন কিনা, আপনার দেখার দরকার নাই। আপনি গণ অধিকার পরিষদ করেন কিনা, আপনার দেখার দরকার নাই। আপনি মশিউরকে ভালোবাসেন না ঘৃণা করেন, আপনার দেখার দরকার নাই। আপনি ভিপি নূরকে ভালোবাসেন না ঘৃণা করেন, আপনার দেখার দরকার নাই। আপনি দেখবেন কোন দাবিতে, কোন ব্যানারে প্রোগ্রাম করছে, কোন ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, সেটা আপনার দেখার দরকার নাই। আপনি শুধুমাত্র কালকে দেখবেন কোন দাবিতে প্রোগ্রাম করছে, কারা করছে দেখার দরকার নাই। কোন দাবিতে প্রোগ্রাম করছে গত 2014 সাল থেকে এখন পর্যন্ত ভারতে ফ্রিজে গরু রাখার অপরাধে, গরু খাওয়ার অপরাধে কমপক্ষে নরেন্দ্র মোদী সরকার 25 জন 25% কমপক্ষে 25 জন মানুষকে
গুলি করে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, গুলি করে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে, পিটিয়ে। মানবতার শত্রু একজন জীবন্ত মানুষকে, একজন সুস্থ সবল মানুষকে শুধুমাত্র গরু খাওয়ার অপরাধে তার ঘরের মধ্যে ঢুকে এই নরেন্দ্র মোদীর দল বিজেপি ফ্রিজে গরু রাখার অপরাধে ঘরের মধ্যে ঢুকে তারপরে তাকে জঘন্যভাবে পিটিয়ে হত্যা করেছে। আমি মশিউর এখন কথা বলছি না, আমার মতো একজন সুস্থ সবল মানুষকে যদি সামান্য গরু খাওয়ার অপরাধে পিটিয়ে হত্যা করা হয়, সেটা কি আপনারা মেনে নিবেন কিনা? যদি মেনে না নেন তাহলে বলবো আগামীকালকে আমরা বাঁশের লাঠি তৈরি করেছি, আমরা ব্যানার তৈরি করেছি, আমরা আমাদের জীবন দিয়ে, আমরা আমাদের শক্তি দিয়ে, আমরা আমাদের ইমানি শক্তি দিয়ে, আমরা আমাদের দেশপ্রেমের শক্তি দিয়ে, আমরা আমাদের অসাম্প্রদায়িক চেতনার শক্তি দিয়ে, আমরা মানবতার শক্তি দিয়ে কালকে আমরা যদি মায়ের দুধ খেয়ে থাকি, কোন মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকি, যদি 56,000 বর্গ মাইলের বাংলাদেশে জন্ম নিয়ে থাকি, তাহলে কালকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও এই খুনি মোদীকে, মানবতার শত্রুকে আমরা কালকে প্রতিরোধ করে তুলব, লড়াই করব, সংগ্রাম করব। আপনারা যারা ফেসবুক লাইভটি দেখছেন এবং দেখবেন, সবাইকে বলবো আমাদের এই ফেসবুক লাইভগুলোকে বাংলাদেশের 16 কোটি মানুষের ফেসবুক ওয়ালে পৌঁছে দিবেন, ঘরে ঘরে পৌঁছে দিবেন, কর্ণকুহরে পৌঁছে দিবেন, যে এই দেশে যদি মানবতার পক্ষে কেউ না দাঁড়ায়, এই দেশে যদি ইসলামের পক্ষে কেউ না দাঁড়ায়, এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে যদি কোনো সংগঠন না দাঁড়ায়, তারপরেও যেই সংগঠন দাঁড়াবে সেই সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ। আর কেউ যদি না দাঁড়ায়, মশিউর দাঁড়াবে, নূর দাঁড়াবে, রাশেদ দাঁড়াবে, মাহফুজ দাঁড়াবে, সৌরভ দাঁড়াবে, ছাত্র যুব অধিকার পরিষদের প্রত্যেকটা ছেলে দাঁড়াবে। আজকে আমি বলছি, আমি হতাশ হয়েছি। আমি হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তাদের উপরে আমি হতাশ হয়েছি তাদের উপরে। কারণ তারা বলে থাকে তারা নাকি এদেশে হেফাজতে ইসলাম, তারা নাকি ইসলামের হেফাজতকারী। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা নাকি এদেশে ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়। সেই দল দুটি, যেই দুটি সব থেকে রাজপথে ইসলামিক দলগুলোর মধ্যে সব থেকে শক্তিশালী দল, এই দুটো রাজনৈতিক দল, এই দুটি ইসলামিক দল, তারা কেন 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 হেফাজতে ইসলাম আজকে রাজপথে চুপ করে রয়েছে? কেন হেফাজতে ইসলাম চুপ করে রয়েছে? কেন আল্লামা মামুনুল হক এবং জুনায়েদ বাবুনগরী হুজুর, তাদেরকে আমি সম্মান করি, আবারও বলছি, তারা ইসলামের রাহবার, তাদেরকে আমি সম্মান করি, কিন্তু তারা কেন নরেন্দ্র মোদীর আগমনের প্রশ্নে কেন তারা এখন চুপ করে রয়েছে? কেন তারা গত শুক্রবার তারা ঢাকার রাজপথে বাইতুল মোকাররম থেকে একটা বড় মিছিল করতে পারলো না? আমি এই ফেসবুক লাইভ এখন 2200 ভাই দেখছেন, সবাইকে বলবো ফেসবুক লাইভটিকে সব জায়গায় শেয়ার করে দিবেন। কেন সেদিন হেফাজতে ইসলাম গত শুক্রবারে ঢাকার রাজপথে মিছিল করতে পারলো না? পুলিশকে ভয় পায়, পুলিশের টাকা দিয়ে হেফাজতে ইসলাম চলে না? হেফাজতে ইসলামের প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা নেতা, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা, প্রত্যেকটা কর্মীর ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় ওই পুলিশের বেতন হয়। ওই হেফাজতে ইসলামের নেতার ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায়, আপনার টাকায়, আমার টাকায় ওই পুলিশের বেতন হয়। তাহলে পুলিশকে কেন ভয় পাবো? আমরা কি ভয় পাই না? আমরাও মানুষ। পবিত্র কোরআনে বলা হয়েছে, জাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ হচ্ছে যেখানে ইসলামের উপরে আঘাত করা হবে, যেখানে মানবতার উপরে আঘাত করা হবে, যেখানে অন্যের ধর্মের উপরে আঘাত করা হবে, সেখানে প্রতিবাদ করা, লড়াই করা, সংগ্রাম করা হচ্ছে ইসলামের উপরে সবথেকে বড় জিহাদ। জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ কি বলেছেন? পবিত্র কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা বলছি, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। হে ঈমানদারগণ, তোমরা পরস্পর সংযুক্ত হয়ে, একত্রিত হয়ে ইসলামে আল্লাহর রশিকে শক্ত করিয়ে ধরো, শক্ত করে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হও না। অথচ আজকে ইসলামিক দলগুলো, যারা এদেশের নিজেদেরকে মনে করে তারা এদেশের ইসলামকে বাস্তবায়ন করতে চায়, যারা দেশে ইসলাম কায়েম করতে চায়, তারা নরেন্দ্র মোদী আসছে, তারা চুপ করে রয়েছে। আমি সব থেকে কষ্ট পেয়েছি আল্লামা মামুনুল হক, যাকে দেশের মানুষ মনে করে তিনি হচ্ছেন সব থেকে ইসলামিক স্কলার যারা রয়েছেন, যারা ইসলামের পক্ষে কথা বলেন, রাজনৈতিক মাঠে কথা বলেন, তাদের মধ্যে সব থেকে জনপ্রিয়, সব থেকে প্রতিবাদী মানুষ হচ্ছেন আল্লামা মামুনুল হক। তিনি যখন বলেন যে আমরা নরেন্দ্র মোদী আসবে
সেই জন্য আমরা সরকারকে অনুরোধ করবো যাতে নরেন্দ্র মোদীকে নিয়ে না আসে, কিন্তু আমরা রাজপথে নরেন্দ্র মোদীকে প্রতিহত করার ঘোষণা আমরা দেইনি, প্রতিহত করবো না। তাহলে আপনারা কি আসলে কি, আপনারা কি এদেশের মানুষ কি চায়, 16 কোটি মানুষ কি চায়, আপনারা সেটা বুঝতে পারেন না? আপনারা বুঝতে পারেন এদেশের ধর্মপ্রাণ মুসলমান কি চায়, এদেশের অসাম্প্রদায়িক মানুষ কি চায়? যেই নরেন্দ্র মোদীর কারণে, যেই ভারতীয় আগ্রাসনের কারণে গত 12 বছরে কমপক্ষে 1000 মানুষকে ওই সীমান্তে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। কমপক্ষে 1000 মানুষকে। সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন, আপনাদের আইডিতে গ্রুপে সব জায়গায় শেয়ার করে দিবেন। কমপক্ষে গত 10 বছরে 1000 মানুষকে, 1000 বাংলাদেশের নাগরিককে ওই সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। গত 2 দিন আগে 23 তারিখে ওই লালমনিরহাট সীমান্তে আমার ভাইকে হত্যা করে কাঁটাতারের পাশে তার লাশ ফেলে রেখেছে, গুলি করে হত্যা করেছে। 24 ঘন্টায় লাশ হস্তান্তর করেনি বাংলাদেশের মানুষের কাছে। তারপরেও আমরা প্রতিবাদ করব না। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ফারাক্কা বাদ দিবে, তিস্তার পানি নিয়ে যাবে, আমার দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করবে, আমার দেশের ভোটকে বাধাগ্রস্ত করবে। কিন্তু আজকে কোথায় আজকে ইসলামিক দলগুলো কোথায়? আজকে যারা নিজেদেরকে ইসলামের রক্ষক মনে করেন, এদেশে আল্লাহ ইসলামকে হেফাজত করে, আল্লাহ নিজেই ইসলামকে হেফাজত করবে। যারা আপনারা নিজেদেরকে মনে করেন আপনারা দেশে ইসলামের রক্ষা করবেন, হেফাজত করবেন, তাদের অবস্থান কি? আজকে মোদীর আগমনের প্রশ্নে অবস্থান কি? আজকেও আমার সংগঠন, আমি মশিউর, আমি নিজে অসুস্থ, গত 1 সপ্তাহ যাবত বাসা থেকে বের হতে পারি না। তারপরে আজকে প্রথম বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকে দাহ করেছি। গতকালকে যে ছাত্রলীগের সন্ত্রাসীরা নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা ছাত্র ফেডারেশনের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল, আজকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সম্মুখে তাদের মুখে চপট আঘাত করে আজকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজু ভাস্কর্যে আমরা এই খুনি নরেন্দ্র মোদী, মানবতার শত্রু, ইসলামের শত্রু, মানব জাতির শত্রু, অসাম্প্রদায়িক বাংলাদেশের শত্রু, সেই একজন সাম্প্রদায়িক একটা খুনির কুশপুত্তলিকা ছাত্রলীগের সামনে আমরা দাহ করেছি। আমাদের কি ভয় নেই? আমাদের কি মাইরের ভয় করে না? আমাদেরও ভয় করে। কিন্তু যখন দেখি আমার ভাই আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছিল, তখন আমাদের ভয় করে না। কারণ আবরার ফাহাদ মরে গিয়েছে, আমিও মরে যেতে পারতাম, আমি মশিউরও মরে যেতে পারতাম, আমাকেও নির্যাতন করা হয়েছে। আজকে যখন মিছিল করছিলাম, আমাদের একদল সহযোদ্ধা বলেছিল যে ওখানে ছাত্রলীগ রয়েছে, আমরা মিছিল করবো না। আমাদের সহযোদ্ধারা তখন বললো, রাজপথে বলে উঠেছে, আবরার ফাহাদ মরে গিয়েছে, ওইখানে যাবো, ছাত্রলীগ যদি পেটায়, ছাত্রলীগ যদি আমাকে মেরে ফেলে, রাজপথে জীবন দিব। তারপরেও ভারতীয় দালালদের সাথে, ভারতীয় রাজাকারদের সাথে ইসলামের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই। তাহলে কেন হেফাজতে ইসলাম তারা কেন এখন চুপ করে বসে আছে? কালকে তো নরেন্দ্র মোদী আসবে, আগামীকাল 25 তারিখ, মার্চ মাসের 25 তারিখ, আগামীকাল নরেন্দ্র মোদী আসবে। হেফাজতে ইসলাম রাজপথে কালকে কি প্রোগ্রাম রেখেছে আমি জানতে চাই। এই ফেসবুক লাইভের মাধ্যমে অনেক হেফাজতে ইসলামের নেতাকর্মীরা দেখছেন বা দেখবেন, আমি জানি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আগামীকালকে নরেন্দ্র মোদী আসছে, আপনাদের নরেন্দ্র মোদীকে প্রতিহত করার জন্য আপনাদের রাজপথের অবস্থান কি? আমি ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, যেটা চরমনাই বলে পরিচিত, সেই চরমনাই হুজুর সাহেবদেরকে জিজ্ঞাসা করতে চাই। চরমনাইয়ের যারা হচ্ছে আপনার ছাত্র সংগঠন রয়েছেন, চরমনাইয়ের যারা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কালকে রাজপথে আপনাদের অবস্থান কি? যদি আপনাদের রাজপথে অবস্থান না থাকে, তাহলে আপনাদেরকে বলছি, আগামীকাল আমার সংগঠন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ ঢাকার গুলিস্থানে 0 পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে। রক্ত দিতে যাব, আমরা রক্ত দিতে যাব। যদি আপনারা মনে করেন দেশের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, ইসলামের প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কালকে জীবন দিতে আসবেন, রক্ত দিতে আসবেন, তাহলে আইসেন। আর যদি মনে করেন যে না, এই দেশটা আসলে নূর, রাশেদ, ফারুক, মশিউর বা ছাত্র যুব অধিকার পরিষদের কয়েক হাজার নেতাকর্মীর, তাহলে আপনাদের আসার দরকার নাই। আর যদি মনে করেন যে এই দেশটা 30 লক্ষ শহীদের জীবনের বিনিময়ে অর্জিত হয়েছে, এই দেশটা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছে, তাহলে কালকে আসবেন। আমরা পিন্ডির দাসত্ব ছিন্ন করেছি দিল্লির গোলামি করার জন্য নয়, আজকে আমাদেরকে দিল্লির গোলামি করতে হচ্ছে। আর একটা রাজনৈতিক দল যার কথা না বললেই নয়, আবারও বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের রাজনৈতিক দল,
নরেন্দ্র মোদী ইস্যুতে তাদের অবস্থান কি আমি জানতে চাই। এই ফেসবুক লাইভের মাধ্যমে আমি সমস্ত দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, যারা বিএনপি করেন সারা দেশে এখনো আমি জানি কোটি কোটি লোক বিএনপির সমর্থক, আমি তাদের কাছে জানতে চাই যে বিএনপির অবস্থান কি, নরেন্দ্র মোদী ইস্যুতে অবস্থান কি। বিএনপি কি এখনো এই বিষয় নিয়ে বসে আছে? বিএনপি কি এখনো এটা মাথায় নিয়ে ঘুরে যে ভারতীয় দাদাদের তেল মর্দন করে কিংবা ভারতীয় বিষয়ে কথা না বলে ভারতের তাবেদারি করে কিংবা ভারতের সাথে চুপ থেকে তারপরে আগামীতে ভারতের সহযোগিতায় রাষ্ট্র ক্ষমতায় আসবে এইটা মনে করে? তাদের কি এদেশের জনগণের উপরে কোনো ভরসা নাই? এদেশের জনগণের উপরে কোনো ভরসা নাই? তারা এই বিশ্বাস করে না, দেশের জনগণের উপরে বিশ্বাস করে না। তারা এই বিশ্বাস করে যে বিএনপিকে ভারত বা নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। এই কারণে কি হচ্ছে বিএনপি চুপ করে বসে আছে? কেন বিএনপি চুপ করে বসে আছে আমি জানতে চাই। ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপির নেতাকর্মী এই নরেন্দ্র মোদী ইস্যুতে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেক বছর শত শত সীমান্তে হত্যা হয়। আমার বোন ফেলানিকে সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে, আবরার ফাদকে হত্যা করেছে। এই সকল বিষয়ে বিএনপির অবস্থান কি আমি জানতে চাই। বিএনপির অবস্থান কি? বিএনপি কেন রাজপথে একটা প্রোগ্রাম দিল না? কেন বিএনপি 12 বছর যাবত ব্যর্থ হয়েছে জানেন? কেন বিএনপি বারবার রাজপথে ব্যর্থ হয় জানেন? তারা একটা ইস্যুতে প্রোগ্রাম করে, তাদের নেতা নেত্রীর মুক্তি চায়, তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাইতেই পারে, তাদের নেত্রীর মুক্তি চাইতেই পারে। কিন্তু তাদের নেত্রীর মুক্তি যেমন করে চাইবে ঠিক তেমনি ভাবে যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় তখন তাদেরকে রাজপথে নামতে হবে। যখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পায় তখন তাদেরকে নামতে হবে। যেমন করে তাদের নেত্রীর মুক্তির জন্য রাজপথে নামে ঠিক তেমনি ভাবে তাদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নামতে হবে। তেমনি ভাবে আজকে নরেন্দ্র মোদী আসছে, এর বিরুদ্ধে রাজপথে নামতে হবে। যেমন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিল হওয়ার দাবিতে তারা রাজপথে, বাতিল হওয়ার প্রতিবাদে তারা রাজপথে নামে, ঠিক তেমনি ভাবে যখন কোনো একজন মানুষকে ধর্ষণ করা হয়, যখন দেশের মুক্তিযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করা হয়, যখন দেশের সাধারণ মানুষকে দিনের পর দিন গুম করা হয়, হত্যা করা হয়, যখন ছাত্র নেতাদেরকে রাস্তায় পেটানো হয়, রক্তে রঞ্চিত হয়ে যায়, যখন ডাকসু ভবনে আমাদের উপরে হামলা হয়েছিল, আমাদের 3 জন সহযোদ্ধা আইসিইউতে ছিল, 35 জন সহযোদ্ধা আহত হয়েছিল, তখন বিএনপির রাজপথে নামা উচিত ছিল। বিএনপিকে মানুষ আজকে বিশ্বাস করে না। কারণ কি জানেন? বিএনপি তাদের ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই করে, কিন্তু জনগণের জন্য, জনগণের মুক্তির জন্য আজকে চালের কেজি, এই সেই শেখ হাসিনা বলেছিল কি 10 টাকা চালের দাম, শায়েস্তা খার আমল নয়, শেখ হাসিনার কাল। সেই শেখ হাসিনার আমলে আজকে 72 টাকা, 72 টাকা। 71-এর চেতনার কথা বলে আজকে সেই 71-এর চেতনা ছাড়িয়ে 72 টাকা হয়েছে চালের কেজি। বিএনপি কি রাজপথে নেমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে? শেখ হাসিনা 10 টাকা চাল খাওয়াবে বলেছিল, আজকে 72 টাকা চাল খাওয়াচ্ছে। শেখ হাসিনা 72 টাকা চাল খাওয়াচ্ছে। বিএনপি কোনো প্রোগ্রাম করেছিল? হেফাজতে ইসলাম কি কোনো প্রোগ্রাম করেছিল? চরমরাই কি কোনো প্রোগ্রাম করেছিল? কিন্তু আমার সংগঠন প্রোগ্রাম করেছে। যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে আমার সংগঠন প্রোগ্রাম করেছে। কেন আজকে এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতা নেত্রীদের উপরে, নেতা কর্মীদের উপরে মানুষ এত ভরসা কেন করে? আমার মতো একজন ছেলে, আমার মতো একজন ছাত্র, সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি ফেসবুক লাইভ করছি, আমি কথা বলছি, 3000 ভাই বোন এখন দেখছেন। কেন শুনছে আমাদের কথা? কারণ আমরা তাদের কথা শুনি, তাদের মনের কথা আমরা শুনি, তাদের মনের ভাষা আমরা বুঝি। আমি বুঝি যে এই ভাই, আমার ভাই যে গার্মেন্টসে চাকরি করে, যেই ভাই ক্ষেতের শ্রমিক, যেই ভাই মাসে 10,000 টাকা ইনকাম করে, তার পক্ষে 70 টাকা 72 টাকা দিয়ে চাল কিনে খাওয়া সম্ভব না। তার পক্ষে 140 টাকা কেজি ধরে 1 কেজি সয়াবিন তেল কিনে খাওয়া সম্ভব না। তার পক্ষে 150 টাকা দিয়ে 1 কেজি মুসুর ডাল কিনে খাওয়া সম্ভব না। আমরা বুঝি, এই জন্য আমরা রাজপথে নামি। আপনি যদি পাবলিক পারসেপশন না বুঝেন, জনগণ কি চায়, সেটা হেফাজতে ইসলাম হতে পারে, সেটা চরমোনাই হতে পারে, সেটা বিএনপি হতে পারে, জনগণ কি চায় সেটা যদি আপনারা না বুঝেন, তাহলে সারা জীবন আপনাদেরকে ওই যে ঈদের পরে আন্দোলন, ঈদের পরে চূড়ান্ত আন্দোলন করা হবে, ওই আন্দোলনেই থাকতে হবে। কোনদিন রাষ্ট্র ক্ষমতায় আপনারা যেতে পারবেন না। আমার সংগঠন অনেক ছোট সংগঠন, 3 বছর হয়েছে, গোনা 3 বছর, 18, 19, 20, 3 বছর, আজকে 21 চলে। 3 বছর যেমন রাজনীতি করি, 3 বছর মাত্র। এই 3 বছরে 16 কোটি মানুষের হৃদয়ের মণিকোঠায় আমরা স্থান করে নিয়েছি। 16 কোটি মানুষ আমাদের উপরে ভরসা করে যে এই দেশে যদি দেশপ্রেমের প্রশ্নে, অসাম্প্রদায়িকতার প্রশ্নে, ধর্মের প্রশ্নে যদি কোনো সংগঠন প্রতিবাদ না করে, কোনো সংগঠন যদি রাজপথে না দাঁড়ায়, তাহলে অন্তত পক্ষে
ডাকসু বিপি নুরুল হক নূরের নেতৃত্বে ওই মশিউর রাজপথে নামবে, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটা ছেলে রাজপথে নামবে, তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিবে। আমি আপনাদেরকে একটু দেখাই, আমার শরীরে আঘাতের চিহ্ন দেখাই। আমাদের কি ভয় নাই? দেখেন তো, এগুলো আঘাতের চিহ্ন, এগুলো দেখেন। মায়ের গর্ভ থেকে এই আঘাত নিয়ে জন্মায়নি। গেল বছর 2019 সালে ভারতীয় যে এনআরসি হয়েছিল এবং সিএ হয়েছিল, কাশ্মীরে যে 370 ধারা বাতিল করা হয়েছিল, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম, ঢাকার রাজপথে প্রতিবাদ করেছিলাম। তার কারণে মুক্তিযোদ্ধা মঞ্চ, ভারতীয় সন্ত্রাসী মঞ্চ এবং ছাত্রলীগ যৌথভাবে ডাকসু ভবনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের ইতিহাসে প্রথম ডাকসু ভবনে ঢুকে আমাদের উপরে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সেই সন্ত্রাসী হামলার চিহ্ন সারা জীবন আমাকে বুকে, আমার এই আমার হাতে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমার এখানে এখনো যদি আমি দেখাই, এখনো আঘাতের চিহ্ন দেখা যায়। সারা জীবন আমাকে আঘাতের চিহ্ন বয়ে বেড়াতে হবে। রাজপথে কালকে যাব, কালকে পুলিশের গুলিতে আমার জীবন যেতে পারে, ছাত্রলীগের সন্ত্রাসীদের লগি বৈঠার আঘাতে আমার জীবন যেতে পারে। তারপরেও আমরা রাজপথে যাই, রাজপথে যাব আমরা। এটা আমার দায়িত্ব, এটা আমার দেশপ্রেমের দায়িত্ব। 30 লক্ষ লোক যদি তাদের জীবন দিয়ে দেশকে স্বাধীন করতে পারে, 30 লক্ষ লোক যদি তাদের জীবনের বিনিময়ে একটা বাংলাদেশ দিয়ে যেতে পারে, সেই বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা বড় অকৃতজ্ঞ জাতি। স্বাধীনতা অর্জন করার চাইতে রক্ষা করা কঠিন। আজকে আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, স্বাধীনতার 50 বছরে আপনারা কি আপনাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছেন? এখনো এই রাষ্ট্রে ভারতের গোলামি করে, ভারতের তাবেদারি করে, ভারতের দাসত্ব করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় যেতে হয়। আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদেরকে প্রণব মুখার্জি তার বই দ্য কলিশন ইয়ার, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার বইয়ে লিখেছেন যে কিভাবে তারা এই আওয়ামী লীগকে 2008 সালের নির্বাচনে কিভাবে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে, কিভাবে 2014 সালের 5 জানুয়ারির নির্বাচনে 153টি আসনে কোন ভোট ছাড়া সিলেকশনের মাধ্যমে ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়েছে। তারপরে তাদেরকে 5 বছর ক্ষমতায় রেখেছে 2018 সালের 30 ডিসেম্বরের নির্বাচনে। আপনি আমি যারা জীবনের প্রথমবার ভোটার হয়েছি, আপনি আমি ভোট দিতে পারিনি, কিন্তু আপনার আমার মৃত দাদা, আপনার আমার মৃত বাপ, আপনার আমার মৃত শ্বশুর তারা ভোট দিয়ে গেছে। সেই মৃত ব্যক্তির ভোটে আজকে আওয়ামী লীগ ক্ষমতায়। তাহাজ্জুদের সেই রাতের বেলা, সেই তাহাজ্জুদের যে ইমাম সাহেব ছিলেন তিনি কবরে চলে গিয়েছেন। অনেক এমপি সাহেব সেই তাহাজ্জুদের ভোটে, সেই মিডনাইটের ইলেকশনের অনেক এমপি সাহেব কবরে চলে গিয়েছেন। আল্লাহর কাছে কি জবাব দিবে? আপনারা ডেমোক্রেসির প্রশ্নে, আপনারা গণতন্ত্রের প্রশ্নে বলেন কি যে ইসলামিক দলগুলো রয়েছে তারা বলে গণতন্ত্র হচ্ছে মূর্খদের শাসন, আমরা গণতন্ত্রের প্রশ্নে রাজপথে নামবো না। আমার যারা রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বলবে আমরা ইসলামের প্রশ্নে রাজপথে নামবো না। আপনারা আজকে এই বাংলাদেশে শত শত খণ্ডে বিভক্ত। আপনারা এখন পর্যন্ত আপনারা পারেননি একটা ছাত্র ঐক্য গড়ে তুলতে, আপনারা এখন পর্যন্ত পারেননি আওয়ামী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ ঐক্য গড়ে তুলতে। যেই গণ ঐক্য 1990 সালে হয়েছিল, 71 সালে হয়েছিল, 2007 সালে হয়েছিল। কিন্তু আজকে আওয়ামী লীগ ক্ষমতায়, আজকে বিএনপি, জাতীয় পার্টি, ইসলামিক দল, বাম দল কিংবা 42টি নিবন্ধিত দলের মধ্যে আওয়ামী লীগের সাথে যারা আছে তারা তো নাই, তারা তো স্বৈরাচারের দোষক। বাকি যে দলগুলো রয়েছে, কমপক্ষে আরো 30টা দল রয়েছে, কমপক্ষে 25টা দল রয়েছে, তারা কেন এখন পর্যন্ত একটা জাতীয় ঐক্যে আসতে পারলো না? কেন আসতে পারলো না? ডাকসুতে আমাদের উপরে হামলা করলো, আমরা একটা সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য করলাম, আমাদের মনের মধ্যে কোনো কিছু ছিল না। কিন্তু বাম সংগঠনগুলো যখন দেখলো যে মশিউর নেতা হয়ে যাচ্ছে, নূর নেতা হয়ে যাচ্ছে, রাশেদ নেতা হয়ে যাচ্ছে, মাহফুজ নেতা হয়ে যাচ্ছে, আমরা তো বাম সংগঠন করি, আমাদেরকে মানুষ পছন্দ করে না, আমাদেরকে মানুষ ভালোবাসে না, তখন তারা সেই সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য ভেঙে দিল। এখন তারা তাদের মতো করে বিচ্ছিন্নভাবে প্রোগ্রাম করে, আমরা আমাদের মতো করে বিচ্ছিন্নভাবে প্রোগ্রাম করি। যার ফল হচ্ছে গতকালকে তারা প্রোগ্রাম করেছে, ছাত্রলীগকে কুকুরের মতো পিটিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজকে আমরা প্রোগ্রাম করেছি, যদিও আমাদের প্রোগ্রামে হামলা করতে সাহস পাইনি, আমাদের লোকবল বেশি ছিল, হয়তো ভবিষ্যতে হামলা করবে বা অতীতে হামলা করেছে। আজকে যদি ওই বাম সংগঠনগুলো, আজকে যদি আমার ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদ, ওই বাম সংগঠনগুলোর সাথে একত্রিত হতো, আজকে যদি ছাত্রলীগের মিছিলে 2000 লোক হয়, আজকে যদি আমরা 3000 লোক নিয়ে মিছিল করতে পারতাম, ছাত্রলীগের বাপেরও সাহস নাই আমাদের উপরে হামলা করবে। আজকে যদি সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারত এই ডিজিটাল নিরাপত্তা আইনের প্রশ্নে, এই নরেন্দ্র মোদী ইস্যুতে, এরপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে, যদি সমস্ত রাজনৈতিক দলগুলো
একই কাতারে আসতে পারতো, একই ব্যানারে আসতে পারতো, তাহলে আজকে 10,000, 20,000, 50,000 লোক নিয়ে তারপরে ঢাকার রাজপথে আমরা প্রোগ্রাম করতে পারতাম, প্রতিবাদ সমাবেশ করতে পারতাম। পুলিশ বলতো স্যার আপনারা কোন দিক দিয়ে মিছিল নিয়ে যাবেন, পুলিশ বলতো স্যার আপনারা কোন দিক দিয়ে মিছিল নিয়ে যাবেন। শেখ হাসিনা বলতো বাবা তোমরা কখন ক্ষমতা নিবা, কিভাবে তোমাদেরকে আমরা ক্ষমতা দিব, কিভাবে আমি পালাবো ক্ষমতার দরজা দিয়ে, কিভাবে পিছন দরজা দিয়ে পালাবো। কিন্তু আজকে আপনারা হেফাজতে ইসলাম হচ্ছে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলনকে দেখতে পারে না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বিএনপিকে দেখতে পারে না, বিএনপি আমাদেরকে দেখতে পারে না, বাম বিএনপিকে দেখতে পারে না, ছাত্র অধিকার পরিষদকে বাম সংগঠন দেখতে পারে না, ছাত্র দলকে ছাত্র অধিকার পরিষদ দেখতে পারে না, ছাত্র দল ছাত্র অধিকার পরিষদকে দেখতে পারে না, বা বাম সংগঠন হচ্ছে আপনার ছাত্র দলকে দেখতে পারে না। তো রেজাল্ট কি, আলটিমেট রেজাল্ট কি? আওয়ামী লীগ হচ্ছে একটা হিমালয় পর্বত যেমন করে একটা বড় দৈত্য, আওয়ামী লীগ হচ্ছে একটা হিমালয় পর্বতের বড় দৈত্য, আর আপনি আমি হচ্ছে ছোট ছোট পাহাড়। সেই সমস্ত ছোট ছোট পাহাড়গুলো যদি একত্রিত হয়ে রাজপথে প্রতিবাদ করতে পারতো, লড়াই করতে পারতো, তাহলে ওই হিমালয় পর্বতের মতো একটা বড় দৈত্যের বিরুদ্ধে, একটা বড় দানবের বিরুদ্ধে আমরা ফাইট করতে পারতাম, লড়াই করতে পারতাম। কিন্তু আজকে আমরা একত্রিত হতে পারছি না। আলটিমেটলি লাভ কার হচ্ছে? আলটিমেটলি লাভ হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের আজকে বঙ্গতাজ সোহেল তাজ ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সোহেল তাজ একজন বীর মানুষ, একজন ভালো মানুষ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, কখনো 2 টাকা দুর্নীতি করেছে এই ধরনের কোনো অভিযোগ তার নামে নেই। সেই বঙ্গতাজ, সেই তাজউদ্দিন আহমেদ, যার নেতৃত্বে, আবারও বলছি, যার নেতৃত্বে এই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর অবর্তমানে যেই মানুষটি স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল, আজকে সেই তাজউদ্দিন আহমেদকে অস্বীকার করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আজকে শেখ হাসিনার বাংলাদেশে কিভাবে চলে জানেন? এক নেতার এক দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ। এই নীতি দিয়ে আজকে শেখ হাসিনা রাষ্ট্র চালাচ্ছে, এই নীতি দিয়ে আজকে শেখ হাসিনা বিদেশি অতিথিদেরকে দাওয়াত করছে। আজকে স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী, জাতির ইতিহাসে, আপনার আমার ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই একবারই এসেছে, আর কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। সুতরাং এই সুবর্ণ জয়ন্তী পালন তো আপনার আমার সবার অধিকার ছিল, সবার অধিকার ছিল সুবর্ণ জয়ন্তী পালন করার। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাম, ডান, প্রত্যেকে এই দেশের নাগরিক, প্রত্যেকে স্বাধীনতাকে স্বীকার করে এই দেশে বসবাস করে, 71কে স্বীকার করে বসবাস করে, 71-এর মহান চেতনাকে স্বীকার করে বসবাস করে। তাহলে কেন ঢাকার রাজপথে 144 ধারা জারি করা হলো অলিখিতভাবে? অলিখিতভাবে কেন ডিএমপি কর্তৃক, ডিএমপির কমিশনার মনিরুল হক, ভারপ্রাপ্ত কমিশনার, তাকে দিয়ে কেন অলিখিতভাবে ঢাকার রাজপথে 144 ধারা জারি করা হলো? কেন আজকে বিএনপি ঢাকার রাজপথে মিছিল করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না? কেন ছাত্র যুব অধিকার পরিষদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারবে না? কেন ইসলামিক দল সুবর্ণ জয়ন্তী পালন করতে পারবে না? কেন বাম দল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারবে না? কেন পারবে না? কেন 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 সেই প্রশ্ন রাখছি। স্বাধীনতা তো আওয়ামী লীগের একক সম্পত্তি নয়, স্বাধীনতা তো আওয়ামী লীগের একক সম্পত্তি নয়। স্বাধীনতা একটি গণযুদ্ধ, রণযুদ্ধ, দেশের সাধারণ মানুষ যুদ্ধ করেছে। তাহলে কেন যুদ্ধ করতে পারবে না? আওয়ামী লীগের থেকে, এখনো আওয়ামী লীগের থেকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বলেন, মুক্তিযুদ্ধের সংখ্যা বলেন, বিএনপি তো অনেক বেশি, রাজাকারের সংখ্যা বলেন, আওয়ামী লীগের সব থেকে বেশি। আজকে একটি রিপোর্ট দেখলাম, বাংলাদেশ প্রতিদিনে লিখেছে, বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেআই, তিনি হচ্ছে রাজাকার। রাজাকারের তালিকায় তার নাম, শেখ হাসিনার বেআইন নামও নাকি রাজাকারের তালিকায় আসবে, যতটুকু শুনেছি। বঙ্গবন্ধুর বেআইন নাম রাজাকারের তালিকায়, জাতির জন্য লজ্জা হয় না? জাতির জন্য লজ্জা না এটা বিষয়টা? আজকে বড় বড় মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় আসে। আওয়ামী লীগ রাজাকার বানাতে বানাতে এমন হয়ে গেছে, আওয়ামী লীগ আজকে রাজাকার হয়ে গেছে। আমাদের মির্জা কাদের, নোয়াখালীর মির্জা কাদের সত্যবচন, তিনি সত্যবচন দিয়েছেন যে ওবায়দুল কাদেরের বউ, তিনি চাঁদা তুলেন, চাঁদাবাজি করে সেই চাঁদার একটা ফেয়ার শেয়ার, একটা শেয়ার পার্সেন্টেজ হচ্ছে তারেক জিয়াকে লন্ডনে পাঠায়, তারেক জিয়াকে লন্ডনে পাঠায় মির্জা কাদের, তিনি বলেছেন। তার মানে কি ওবায়দুল কাদের বা আওয়ামী লীগেরাই হচ্ছে আজকে আপনার তারেক জিয়াকে লন্ডনে নাচার করছে? লন্ডনে তারেক জিয়া যে বিলাসী জীবনযাপন করছে, আয়সী জীবনযাপন করছে, সেই টাকা কি বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাঠায়? সেই প্রশ্ন রাখছি, প্রশ্ন রাখতে হবে আপনাদেরকে, প্রশ্ন করতে হবে। যাই হোক, আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, আগামীকালকে যদি আপনি মানুষ হয়ে থাকেন, যদি আপনি দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন, যদি আপনি অসাম্প্রদায়িক মানুষ হয়ে থাকেন, যদি আপনি বাইবর্ন মুসলিম হয়ে থাকেন, যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, তাহলে আগামীকালকে জাতীয় মুক্তিমঞ্চ গুলিস্তান 0 পয়েন্ট, আবারও বলছি গুলিস্তান 0 পয়েন্ট, ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ব্যানারে বড় প্রোগ্রাম হবে, কয়েক হাজার নেতাকর্মী আসবে কালকে।
কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে আমরা প্রতিবাদ করব। যদি মার খেতে হয় মার খাবো, রক্ত দিতে হলে রক্ত দিব। সেই প্রোগ্রামে আপনাদের ব্যানার দেখার দরকার নাই। ছাত্র যুব শ্রমিক অধিকার, আপনারা যদি আসেন, আসার পরে যদি বলেন যে আমাদেরকে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের ব্যানার ফেলে দিতে হবে, তারপরে আপনারা আমাদের মিছিলে যুক্ত হবেন, তাহলে আমরা ব্যানার ফেলে দিব। তারপরে আপনারা আসেন, প্লিজ আপনারা আসেন, এসে লড়াই করেন, স্বপ্ন দেখেন। আমাদের পূর্বপুরুষ যেই বাংলাদেশ নির্মাণ করার জন্য, যেই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নিশ্চিত করার জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য তাদের জীবন দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আপনি আমি শিক্ষিত মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, মুক্তিযুদ্ধে অনেক মানুষ শহীদ হয়েছে যারা লেখাপড়া জানতো না, যারা মোটেও লেখাপড়া জানতো না, তারপরেও শুধুমাত্র দেশকে ভালোবেসে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে। মাকে বলে গেছে, মা দেশের জন্য লড়াই করতে যাচ্ছি, হয়তো কোনোদিন ফিরে নাও আসতে পারি। সেই মা তার সন্তানকে বিদায় দিয়েছে, দেশের জন্য কুরবানি করেছে। হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। হুব্বুল ওয়াতানু মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। যদি বলেন দেশপ্রেমের জায়গা থেকে আপনি কালকে আসবেন, নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আপনি কালকে আসবেন, প্লিজ করজোরে অনুরোধ করছি, ভাই হিসেবে অনুরোধ করছি। আমরা প্রথম গুলি খাবো, আমরা প্রথম পুলিশের ধাওয়া খাবো, ছাত্রলীগের ধাওয়া খাবো, পিটান খাবো, মার খাবো, রক্ত দিব, মাথা ফেটে গেলে মাথা ফেটে যাবে, শরীর যদি ক্ষত বিক্ষত হয়ে যায় পুলিশের আঘাতে, তারপরেও আমরা প্রস্তুত। কারণ আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে রফিক, সালাম, জব্বার, বরকত তাদের জীবনের বিনিময়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যেমন করে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করেছে, যেমন করে ছাত্রনেতা আসাদ, মতিউর জীবন দিয়ে 69-এর গণ অভ্যুত্থানকে সফল করেছে, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে বঙ্গবন্ধুকে মুক্ত করেছে, যেমন করে 30 লক্ষ লোক 71-এ জীবন দিয়েছে। আপনারা যদি ইতিহাস পড়েন দেখবেন যে একজন বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ, তারা ওই পাকিস্তান থেকে নিজের জীবনের মায়া ত্যাগ করে প্লেন নিয়ে উড়ে আসতে চেয়েছে এই দেশে। যেমন করে 90-এর সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক লিখেছে, গুলি খেয়েছে। 9/11-এর সময় শত শত মানুষ মারা গিয়েছে। সর্বশেষ আমার ভাই বুয়েটের ছাত্র আবরার ফাহাদ, যিনি ফেনী নদীর পানি নিয়ে লিখেছিলেন, আপনার আমার ন্যায্য পানির হিস্সা নিয়ে তিনি লিখেছিলেন, সেই আবরার ফাহাদ আমাদের ছোট ভাই, কাছের ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ে আমার 1 বছরের জুনিয়র, সেই আবরার ফাহাদ মারা গিয়েছে। যেমন করে কলমের স্বাধীনতা রক্ষা করার জন্য আমার ভাই মোস্তাক আহমেদকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে 6 বার জামিন চেয়েও পাননি, তারপরে তাকে জীবন দিতে হয়েছে, তাদের জীবনকে কুরবানি করতে হয়েছে, তারপরে কলম থামাননি। যেমন করে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ভাই তার কানের পর্দা ফাটিয়ে ফেলেছে, কানের পর্দা ফেটে গেছে, তারপরেও তিনি আপোষ করেননি। তিনি এসে জনগণের সামনে সত্য প্রকাশ করেছেন। যারা তাকে নির্যাতন করেছে, 69 ঘন্টা নির্জন স্থানে নির্যাতন করেছে, তাদের নামে মামলা করেছেন। এই ভাইয়েরা আমাদেরকে লড়াই করার স্বপ্ন দেখায়, এই ভাইয়েরা আমাদেরকে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার স্বপ্ন দেখায়। সুতরাং তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চাইলে, তাদের সচেতনাকে বাস্তবায়ন করতে চাইলে, আগামী বাংলাদেশকে সুন্দর করে বিনির্মাণ করতে চাইলে প্লিজ দয়া করে আপনাদের হাত ধরে বলছি, করজোরে অনুরোধ করছি, মিনতি করছি ভাই হিসেবে, যদি মনে করেন মশহুর আপনার ভাই, নূর আপনার ভাই, রাশেদ ফারুক, মাহফুজ, সোরাব, শাকিল যারা রাজপথে আন্দোলন করে তারা আপনাদের ভাই, আতাউল্লাহ আপনাদের ভাই, ফরিদ আপনাদের ভাই, যুবনেতারা আপনাদের ভাই, শ্রমিক নেতা আব্দুর রহমান আপনাদের ভাই, আরিফ আপনাদের ভাই, তাহলে কালকে রাজপথে আসবেন, প্লিজ রাজপথে আসবেন। আমরা আপনাদের সামনে থাকবো, আপনাদের জন্য জীবন দিব। যদি আমরা মরে যাই, সেটা হচ্ছে ইসলামের জন্য, দেশপ্রেমের জন্য আমরা শহীদ হব, রাজপথে শহীদ হব। আমাদের লাশ নিয়ে আমি ফেসবুক লাইভে বলে যাচ্ছি, 2200 জন ভাই দেখছেন, যদি কালকে রাজপথে আমি মশহুরের বুকে গুলি লাগে, আমার মাথায় গুলি লাগে, আপনারা কেউ আমার লাশকে সরকারের হাতে হস্তান্তর করবেন না। আমার লাশ আপনাদের মাথায় তুলে নেবেন, মাথায় তুলে নিয়ে সমস্ত ঢাকার শহরে আমার লাশ নিয়ে মিছিল করবেন, আমার লাশ নিয়ে ঢাকার শহরে মিছিল করবেন, বিক্ষোভ করবেন। আমার লাশ যেন হয় আওয়ামী স্বৈরতন্ত্রের, আওয়ামী ফ্যাসিবাদের পতনের হাতিয়ার। আমার লাশ যেন হয় আওয়ামী লীগের এই স্বৈরতন্ত্রকে, এই ফ্যাসিবাদকে, এই ভোট ডাকাতির পতনের হাতিয়ার। আমার লাশ নিয়ে কালকে মিছিল করবেন। আমাদের কোন সহযোগিতা যদি মারা যায়, সেই লাশ যেমন করে 1969-এর গণ অভ্যুত্থানে কিশোর মতিউর মারা গিয়েছিল, সেই মতিউরের লাশ নিয়ে সেই সময় ছাত্র, যুবক, জনতা, কৃষক, শ্রমিক ঢাকার রাজপথে মিছিল করেছিল। আমি বলতে চাই, আগামীকালকে যদি আমি মারা যাই, আমার লাশ নিয়ে ঢাকার রাজপথে আপনারা কালকে মিছিল করবেন, ঢাকার রাজপথে আমার লাশ নিয়ে মিছিল করবেন, সারা বাংলাদেশে আমার লাশ নিয়ে মিছিল করবেন। তারপরে দেশের মানুষকে জাগ্রত করবেন,
তাদের বিবেককে জাগ্রত করবেন। গণতন্ত্রের প্রশ্নে, ভোটের প্রশ্নে এই ফ্যাসিবাদের সঙ্গে, নব্য ভারতীয় রাজাকারদের সঙ্গে, ভারতীয় দালালদের সঙ্গে, ইসলামের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে কোনো আপোষ নয়, কোনো সংগ্রাম নয়। সংগ্রাম একটাই, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। জালালি না রাজপথ, রাজপথ রাজপথ। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। রক্তে ভেজা কাটাতার মোদির আসা কি দরকার? আবরার ফাহাদের স্মরণে ভয় করি না মরণে, ফেলানির স্মরণে ভয় করি না মরণে, 30 লক্ষ শহীদের স্মরণে ভয় করি না মরণে। বাঁশের লাঠি তৈরি করো, স্বৈরাচার মুক্ত করো। বাঁশের লাঠি তৈরি করো, ফ্যাসিবাদ মুক্ত করো। বাঁশের লাঠি তৈরি করো, কসাই খুনি মোদিকে ধাওয়া করো। বাংলাদেশকে রক্ষা করো, মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করো। বাঁশের লাঠি তৈরি করো। যদি মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করতে চান, যদি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করতে চান, তাহলে আমাদের লাশ নিয়ে, আমাদের রক্তাক্ত শরীর নিয়ে হাসপাতালে নেওয়ার দরকার নাই, কোনো দরকার নাই। আমি যদি কালকে রক্তাক্ত হই, আমি যদি আহত হই, আমাকে হাসপাতালে নেওয়ার কোনো দরকার নাই। আমার রক্তাক্ত শরীর নিয়ে, আমার রক্তাক্ত শরীর নিয়ে আপনারা ঢাকার রাজপথে মিছিল করবেন। আমি পারমিশন দিয়ে যাচ্ছি। এই ফেসবুক লাইভে 2500 জন ভাই দেখছেন, হয়তো লক্ষ লক্ষ ভাই দেখবেন এই লাইভটি। আমার রক্তাক্ত শরীর নিয়ে, আমার ক্ষতবিক্ষত, পুলিশের গুলিতে ক্ষতবিক্ষত, আওয়ামী স্বৈরতন্ত্রের গুলিতে ক্ষতবিক্ষত সেই শরীর নিয়ে ঢাকার রাজপথে কালকে বিক্ষোভ করবেন, কালকে মিছিল করবেন, প্রতিবাদ করবেন। এটা আমাদের অনুরোধ আপনাদের কাছে, এটা আমার অনুরোধ। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এখন সময় এসেছে, এখন আপনাদেরকে বলতে হবে, এবারের সংগ্রাম গণতন্ত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনার বাস্তবায়ন করার সংগ্রাম, এবারের সংগ্রাম ভারতীয় দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রাম, এবারের সংগ্রাম কসাই মোদির বিরুদ্ধে লড়াই করার সংগ্রাম, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম। সেই সংগ্রামে, সেই লড়াইয়ে আপনাদের সকলকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের এই ফেসবুক লাইভটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের দালাল, আমরা অসাম্প্রদায়িক কিন্তু আমরা মুসলমান। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাস করি কিন্তু আমরা মুসলমান। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনায় বিশ্বাস করি কিন্তু আমাদের 30 লক্ষ লোক এই দেশকে বাঁচাতে তাদের জীবন দিয়েছে। সুতরাং একজন সাম্প্রদায়িক, একজন উগ্র হিন্দুত্ববাদী, একজন মৌলবাদী খনি মোদি বাংলার মাটিতে পা রাখতে পারে না। আপনি আমি বেঁচে থাকলে সেই পা তিনি রাখতে পারবেন না। সুতরাং সবাই নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন। এবং কালকে সকাল 11টায় মুক্ত মঞ্চে, আবারও বলছি, মুক্ত মঞ্চ গুলিস্তানে সবাই নিজ দায়িত্বে উপস্থিত হবেন, আসবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।